মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না দুইবার না কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না, কিন্তু আমরা দেখলাম একটির পর একটি জায়গায় মবের ঘটনা ঘটেই চলেছে। মাননীয় স্পিকার, বিশ্বের বিভিন্ন দেশে নানান রকম সংস্কৃতি থাকে, নাচের সংস্কৃতি, গানের সংস্কৃতি, অভিনয়ের সংস্কৃতি, কবিতার সংস্কৃতি। আমাদের দেশে মাননীয় স্পিকার গত 1.5 বছর এবং এরপরে গত 2 মাস ধরে আমরা মবের সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরানো হয়েছে, আমরা দেখলাম বাসসের প্রধানকে মব করা হয়েছে, বরিশাল আদালতের প্রাঙ্গণে মব হয়েছে, সুপ্রিম কোর্ট লয়ার্স রুমে মব হয়েছে, ডেইলি স্টার, প্রথম আলো ভাঙা হয়েছে, চট্টগ্রামে 1.5 বছর আগে নেচে গেয়ে নাচ এবং গানের মাধ্যমে মব তৈরি করে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছে, কুষ্টিয়ায় একজন কথিত পীরকে পিটিয়ে মারা হয়েছে কিছুদিন আগে। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না দুইবার না কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি হবে না। উনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু আমরা দেখলাম একটির পর একটি জায়গায় মবের ঘটনা ঘটেই চলেছে। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীও একই ধরনের কথা বলেছেন। মানুষ যখন ন্যায় বিচার পায় না তখনই এইরকম সংস্কৃতির বাড়ে এবং মানুষ এই ধরনের সংস্কৃতিতে জড়িয়ে যায়। মানুষের মধ্যে হতাশা আছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে, মানুষের মধ্যে তীব্র বৈষম্য আছে এবং সর্বোপরি আছে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। গত 1.5 বছর আগে চট্টগ্রামে মব করে যেই লোকটিকে পিটিয়ে মারা হয়েছিল তার বিচার এখন পর্যন্ত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই কারণে আমাদের তেলের মূল্য এবং তেলের প্রাপ্যতা দুটোই কিন্তু অনিশ্চিতের দিকে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, বাংলাদেশের মূল্যস্ফীতি বহুদিন ধরেই ডাবল ডিজিটে ছিল, এখন সেটা 9% কিছু উপরে, খাদ্যদ্রব্য বিশেষ করে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং নিলে সেটি কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে প্রশ্ন করতে সদস্যকে ধন্যবাদ। প্রথম কথা হলো, মূল্যস্ফীতিটা সেইভাবে বৃদ্ধি পাবে না কেন এটা একটু বোঝা দরকার। সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য যে অনুপাতে, যে রেশিওতে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় বাংলাদেশের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা নিতান্তই মডেস্ট। আপনি আমেরিকায় স্টেট টু স্টেট ভেরি করে তাদের নিজস্ব ট্যাক্সের কারণে। এই যুদ্ধ শুরু হওয়ার আগে অনেক স্টেটে $2.80 $0.70 ছিল পার গ্যালন, মানে 4.5 লিটার। সেটি $5 ছাড়িয়ে গিয়েছে বিভিন্ন স্টেটে। এবং আপনি আশেপাশের যে কোনো দেশ অথবা বাংলাদেশের সাথে কম্পেয়ারেবল যে কোনো ইকোনমির তুলনা যদি করেন, তাহলে তুলনামূলকভাবে জ্বালানি পেট্রোলিয়াম পণ্যের মূল্য প্রত্যেকটা দেশে অনেক বৃদ্ধি পেয়েছে। এবং অনেকগুলি দেশে জ্বালানি মূল্য বৃদ্ধির এই প্রক্রিয়াটি অটোমেটেড, মানে এটা স্বয়ংক্রিয়ভাবে ট্রিগার হয়, এটার জন্য সরকারের আলাদা কোনো পদক্ষেপ নিতে হয় না। আমাদের এইখানে যে বৃদ্ধিটা হয়েছে ডিজেলের ক্ষেত্রে, 100 টাকার ডিজেলকে আমরা 115 টাকায় নিয়েছি, 15%। আমি শুধু বোঝার জন্য বলছি মাননীয় স্পিকার, একটা শিল্প কারখানায় তাদের যে কস্ট থাকে, কস্ট অফ প্রোডাকশন, তার মধ্যে 7 থেকে 8% থাকে ম্যানুফ্যাকচারিং সেক্টর ভেদে, 7 থেকে 8% থাকে জ্বালানির মূল্য। তো সেই 7 থেকে 8%কে যদি আমরা 100% ধরি, তার 15% ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সেইভাবে যদি আপনি পরিবহনের ক্ষেত্রে চিন্তা করেন, 200 কিলোমিটার একটা বাস রান করার জন্য তার কম বেশি 25-30 লিটারের মতো ডিজেল লাগে। এই 30 লিটার ডিজেলের ক্ষেত্রে 450 টাকার মূল্য বৃদ্ধি হয়েছে। এই 30 লিটার যদি আমি ট্রাকের পণ্য পরিবহনের জন্য হিসাব করি, এই 30 লিটার মূল্যের অভিঘাতটা পড়বে 10,000 কেজি পণ্যের উপরে। তার মানে
এমনি শুনলে যেটা মনে হয় যে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি পরিবাহিত পণ্যের ইউনিটের ভিত্তিতে হিসাব করি তাহলে সেই বৃদ্ধিটা ওরকম মূল্যস্ফীতির জন্য ওইরকম মানে মূল্যস্ফীতির ঘটানোর মতো উদ্দীপক কিছু না, ওরকম কোনো এলিমেন্ট না। আর একটা জিনিস তো ঠিক, আপনি অর্থনীতিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবেন না যেই জায়গায় ফান্ডামেন্টাল ব্যালেন্সটা ইমব্যালেন্সে পৌঁছে যায়। সেজন্য পৃথিবীর সব দেশ যে নীতিটা অনুসরণ। আমি দাঁড়িয়ে আছি অস্ট্রেলিয়ার সিডনি শহরে। পেছনেই দেখতে পাচ্ছেন যে বিখ্যাত অপেরা হাউস। এখানে আসবার পর যারা স্থানীয় যারা বাঙালিরা আছেন তারা আমাকে বলছিলেন যে তেল নিয়ে এখানেও এক ধরনের সমস্যা শুরু হয়েছিল, বাট সরকার তড়িৎ গতিতে সেটার সমাধান তারা করেছে। এখনো পর্যন্ত মানুষের জীবন সহনীয় পর্যায়ে রয়েছে। স্বাভাবিকভাবে পৃথিবীর যেখানেই যাই না কেন প্রতিদিনের আপডেট, প্রতিদিন বাংলাদেশে কি হচ্ছে সেটা যখন দেখতে যাই এবং আমি যেই স্থানে থাকি সেই স্থান থেকে ওই দেশকে এক ধরনের কম্পেয়ার করবার আমার ইচ্ছা হয় এবং সেটা হয়তোবা এসেই যায়। বাংলাদেশে একটা অংশ আছে যাদের কথা আমরা একেবারেই বলি না। বলা চলে যে এটি সাম্প্রতিক সময়ে জীবিকার একটা বড় ধরনের জায়গা। সেটা হচ্ছে যারা বাংলাদেশে বাইকার রয়েছে, বাইক শেয়ার সার্ভিস দেয়। আমি ঢাকাতে যখন গিয়েছি বা বাংলাদেশের যে কোনো অঞ্চলেই গিয়েছি, এই বাইকাররাই হয়ে উঠেছে আমার কাছে একদম এঞ্জেলের মতো। ঢাকা শহরের জ্যামের কথা আপনারা জানেন। মেট্রো রেলের যে রুটটা আছে সেটাকে যদি বাদ দিয়ে অন্য কোনো জায়গাতে যেতে হয় তাহলে একটা বাইক নিয়ে আমার জন্য জীবনটা খুব ইজি হয়ে যায়, খরচও কম এবং একটা চমৎকার সার্ভিস। আমি বাইক নিয়ে যেখানে সেখানে চলে যাচ্ছি, আমার জন্য ইজি। এই বাইকারদের কথা বাংলাদেশে এখন যারা উড়ে এসে জুড়ে বসেছে, এই রাজাকার আলবদরদের যে লেগেসি যারা বহন করছে বা যারা আছে এখন, সবই তো একই টাইপের। এরা ঠিক কি করছে? দেখতে পেয়েছি যে 3 থেকে 4 কিলোমিটার লম্বা লাইন বাইকাররা দিয়ে বসে আছে, মশারি টাঙ্গিয়ে শুয়ে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ তাদেরকে নিয়ে ট্রলও করছে, অথচ কেউ একবার ভেবেও দেখছে না যে এই ছেলেপেলেগুলো কেউ 4 থেকে 5 জনের একটা সংসার চালাচ্ছে, কেউ তার পড়াশোনা এই বাইক দিয়েই শেষ করছে, এখানকার থেকে উপার্জিত অর্থ দিয়ে, কিংবা একজন মানুষই অনেকগুলো মানুষকে চালাচ্ছে। দেশে একটা ভয়ঙ্কর যখন আপনার ক্রাইসিস চলছিল এমপ্লয়মেন্টের, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই রাইডস শেয়ার সার্ভিস বা এই পুরো ব্যাপারটাকে খুব ইজি করে দিয়েছিল। এই ট্রেন্ডটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে। কিন্তু এই সেক্টর বা এই সেক্টরের যে এই যুবকরা, তরুণরা, আমি তাদের সংখ্যা জানি না ঠিক সংখ্যায় কত সারা বাংলাদেশে, কিন্তু তারা এত বেশি উপেক্ষিত এবং এত বেশি নিগ্রহের শিকার আমার খারাপ লেগে।